মুঠোয় আসা জয় ফসকে গেল বাংলাদেশের। সাউথ আফ্রিকার বিপক্ষে 4 রানের হতাশা টাইগারদের। বিশ্বকাপ নিয়ে আমাদের বিশেষ আয়োজন কাভার ড্রাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিবুল হাসান, আর আমার আজকের অতিথি সাবেক জাতীয় ক্রিকেটার নাজমুল হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আসলেই নিশ্চয়ই আপনিও হতাশ, সবাই হতাশ, কারণ একটা নিশ্চিত জয় বলে যদিও কিছু নেই, তাহলে তো জয়ই পেতাম, কিন্তু তারপরও মানে ম্যাচের যা গতি প্রকৃতি ছিল, বাংলাদেশেরই তো জেতার কথা ছিল। দেখেন, অবশ্যই আসলে কালকের ম্যাচটা আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আমি যদি বলি আমরা লাস্ট যে 2টা ম্যাচ খেলাম সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা, তো আগের যে অবস্থা ছিল আমাদের যখন যুক্তরাষ্ট্রের সাথে আমরা একটা সিরিজ হারলাম, তারপর ইন্ডিয়ার সাথে প্র্যাকটিস ম্যাচটা ভালো যায় না, তারপরে সব কিছু মিলে কিন্তু আমাদের ফোকাসটা ছিল এই 2টা ম্যাচে। তারপর কিছুটা হলে আমি মনে করি যে ওভারকাম করেছে বাংলাদেশ, বাট অ্যাট দ্য সেম টাইম যে পিচে খেলা হয়েছে আমি মনে করি মিরপুরের চেয়ে অনেক বাজে পিচ। আসলে একটা আইসিসির ইভেন্টে কিন্তু সবসময় আমরা যেটা চিন্তা করি যে উইকেটগুলো অনেক ভালো হয়, যেটা এবার কিন্তু হয়তো এত প্রফেশনাল বা মানে খুব একটা ওদের একটা কিছুটা তো গ্যাপ আছে। তো আমি মনে করি আমাদের মেইন মানে কনসার্নের বিষয় হচ্ছে আমাদের ব্যাটিংটা আমরা খুব একটা ভালো করতেছি না। আপনার অনেকদিন ধরে আমরা এটা দেখতেছি। ডেফিনেটলি আইসিসিও বোধহয় যে বাজে পিচের কথা আমরা বলছি, যুক্তরাষ্ট্রের ক্ষমতার কাছে আইসিসিও বোধহয় ধরা দিয়ে ফেললো, তা না হলে তো আইসিসি ইভেন্টে এরকম উইকেট হওয়ার কোনো কারণ নেই। দেখেন, আমরা যে লাস্ট যে ইন্ডিয়াতে একটা ওয়ানডে ওয়ার্ল্ড কাপগুলো দেখেন মেসি রান হচ্ছে, এবং আসলে আর এমন উইকেট হচ্ছে যে আসলে একদম ব্যাটিং মানে আনপ্লেয়েবল, যে ব্যাটিং মানে বল লাভ দিচ্ছে, আবার আপনার বল নিচু হচ্ছে। তো আসলে সবসময় কিন্তু অলওয়েজ ব্যাটসম্যান কিন্তু কনফিউজ আসলে কি হবে। তো আমি যেটা আপনার হয়তো আমি ওই অফ দ্য রেকর্ড আলাপ করতেছিলাম যে একটা বল মোটামুটি জায়গায় ফেললে কিছু না কিছু একটা করবে, বল নিজেই করে, মানে বোলারের কিছু করা লাগে না, বলার দায়িত্ব শুধু বলটা ফেলে দেওয়া। তো আসলে এইসব উইকেটে কিন্তু মানে ব্যাটিং করা খুবই ডিফিকাল্ট। আর এট দ্য সেম টাইম আমাদের যেহেতু ব্যাটসম্যানরা এখন আগের মতো ফর্মে না, এবং লাস্ট কয়েকটা সিরিজে আমরা দেখলাম মানে আবার দ্বিতীয়ত যুগ হচ্ছে উইকেট। তো সব কিছু মিলে কিন্তু আমাদের ব্যাটিংটা একটা মনে করেন যে খুব ভালো তো হচ্ছেই না, বাট সবসময় মনে হচ্ছে যে ব্যাটসম্যান কনফিউজ আসলে কী করবে। আমি যদি কালকে আপনার হৃদয়ের একটা প্রেস কনফারেন্স টাইম দেখি, হৃদয় কিন্তু খুব ভালো একটা কথা বলছে যে আসলে সব দায়ভার আমারই, কারণ আপনি যখন এইসব উইকেটে যখন একটা ব্যাটসম্যান সেট হয়ে যাবে ওর কিন্তু ক্যারি করাটা উচিত, আর ক্যারি না করলে কি নতুন একটা ব্যাটসম্যান আসে যায় ব্যাটিং করা ভেরি ডিফিকাল্ট। ডেফিনেটলি হৃদয় নিজে দায় নিয়েছেন, তবে তার আউটটা কিন্তু একটু আনফর্চুনেট ছিল। আমি একটু আম্পায়ারিং প্রসঙ্গে সরাসরি চলে যেতে চাই, কারণ এটা নিয়ে অনেক কথা হচ্ছে, আইসিসির ল নিয়ে কথা হচ্ছে। হৃদয়ের যে আউটটা ছিল, আম্পায়ার্স কলে আউট হয় ঠিক আছে, কিন্তু খালি চোখে দেখেই মনে হচ্ছিল বলটা ডাউন দ্য লেগ, তারপরে আম্পায়ার মানে আউট দিয়ে দিলেন, এবং ওখানেই ম্যাচের একটা টার্নিং পয়েন্ট ছিল ওটা। দেখেন, টি-20 খেলা কিন্তু অলওয়েজ মোমেন্টামের খেলা। তো হৃদয় কিন্তু তখন খুবই ভালো ব্যাটিং করতেছিলেন। আমি আশা করতাম যদি হৃদয় থাকতে হয়তো বা 2-3 ওভার আগে খেলা শেষ হয়ে যেত, বাট এই আউটটা কিন্তু আপনি যদি খালি চোখে দেখেন আমার কাছে মনে হচ্ছে যে আসলে মনে হয়তো মানে আউট হবে না, যেহেতু আম্পায়ার্স কল আসলে এই জায়গায় কিছু করার থাকে না, আর বেশি কিছু বলার থাকে না, যেহেতু আম্পায়ারিং নিয়ে কথা বলা। এই যে আইসিসি, তো শুধু আইসিসি পুরো পৃথিবী কিন্তু দেখেছে যে কালকে কি হয়েছে। হ্যাঁ, তো এটা কিন্তু আমি মনে হয় যে আইসিসিও এটা নিয়ে চিন্তা করবে যে আসলে এইরকম আম্পায়ারিং সব মানে এগুলো আসলে আমাদের হাতে নাই। তো আমার কাছে মনে হয় যে এগুলো আসলে আমরা এই জায়গায় যেতে দিব কেন। তো সব কিছু মিলে কিন্তু হৃদয়ের আউটটাই আমার মনে হয় যে পুরো ম্যাচের টার্নিং একটা পয়েন্ট ছিল। তবে আম্পায়ারিং নিয়ে কথা বলা যায় না, এটা ঠিক কথা, কিন্তু তারপরেও কিছু কিছু যেমন একটা আইনের বিষয়েও কথা হচ্ছে, যে বিষয়গুলো যদি আলোচিত হয় তাহলে কিন্তু আমরা জানি যে বছর বছর কিন্তু আইসিসির আইন বদলায়। আপনি যদি দেখেন যে একটা আইনে আছে আইসিসির যে এখন ডিআরএস আছে, মানে চ্যালেঞ্জ করা যায় ডিসিশন, সেক্ষেত্রে যদি আম্পায়ার আউট দেন, ওটা যদি ডিসঅ্যালাউড হয় তখন ওই বলটা ডেড হয়ে যায়। কিন্তু যদি আম্পায়ার নট আউট দেয়, রিভিউ নিয়ে যদি ওটা বহাল থাকে, তাহলে কিন্তু রানটা কাউন্ট হয়। এবং বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ এরকম একটা বাউন্ডারি পেয়েছিল যেটা আউট দেওয়া হয়েছিল। এই জায়গাটাই তো ম্যাচটা, এটা আর একটা টার্নিং পয়েন্ট। অবশ্যই এটা তো মানে এখন রুলস আপনার, আমি যেমন আইপিএলে যখন দেখলাম যে আইপিএলে হোয়াইট হচ্ছে, তারপর ওরা রিভিউ নিচ্ছে। তো আসলে এগুলা আমার এরকম একটা ইনসিডেন্ট ঘটার পরে কিন্তু আইসিসি আমার কাছে মনে হয় যে এগুলো নিয়ে ভাববে, এবং যেহেতু আপনি বললেন যে প্রতি বছরই এগুলো চেঞ্জ হয়, তো আশা করবো যে নেক্সট যাতে এমন না হয়। এরকম সাউথ আফ্রিকারও হতে পারতো। তো সব কিছু মিলে কিন্তু আমার কাছে এই রুলসগুলা মানে খেলার মোমেন্টটা কিন্তু একদম চেঞ্জ করে ফেলে, যে একটা টিম কিন্তু আপনার হাই কিসের থেকে একদম ডাউন হয়ে যায়। আর যেহেতু আর উইকেটেও আপনার মনে করেন যে একটা নতুন ব্যাটসম্যান এসে কিন্তু রান করাও ডিফিকাল্ট। সব কিছু মিলে আমি মনে করি যে কালকে সব কিছু বাংলাদেশের এগেনস্টে চলে গেছে, সব কিছুই বাংলাদেশের এগেনস্টে চলে গেছে। অ্যাবসলিউটলি, আপনি ঠিক কথাই বলেছেন। শুধুমাত্র শুরুটা বাংলাদেশের পক্ষে ছিল, একটা মনের মতো শুরু করেছিলেন তানজিম সাকিব, এবং তানজিম সাকিবকে কেন নতুন বল দেওয়া হয় তার 11-এ থাকা নিয়েও কিন্তু চারপাশে ফিসফাস ছিল যে আসলে কেন তিনি বোধহয় কালকে পুরোপুরি বুঝিয়ে দিয়েছেন যে তার স্ট্রেংথের জায়গা কোনটা বা কি তিনি করলেন। দেখেন, আমি তানজিম সাকিবকে আমি অনেক কাছ থেকে দেখেছি এবং অনেকদিন কোচিংও করেছি, সব কিছু মিলে মানে খুব ক্লোজ থেকে আমি ওকে দেখেছি। তো সবচেয়ে বড় জিনিস কি আপনার আমাদের কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু আমি মনে করি যে শরীফুল যে অবস্থা ছিল, শরীফুল ওয়ান অফ দ্য বেস্ট বোলার ছিলেন। যেহেতু 1 থেকে 1.5 বছরে কিন্তু ও 3টা ফর্মেটে খুব ভালো বোলিং করতে হবে, স্পেশালি আপনি নতুন বললে হি ক্যান সুইং বোথ ওয়াইজ।
তো আসলে শরীফুল যদি ইনজুর্ড না হতো আমার কাছে মনে হয় যে তানজিম সাকিব খেলাটা খুব ডিফিকাল্ট ছিল। তো আপনার মুস্তাফিজ বলেন, তাসকিন, দে আর ভেরি এক্সপিরিয়েন্স, অনেক দিন ধরে ক্রিকেট খেলছে। আমি আরেকটা প্রোগ্রামে বলতেছিলাম যখন আপনার ওয়ার্ল্ড কাপ টিমটা ঘোষণা করা হয় তখন তানজিম সাকিব এবং সাইফুদ্দিনকে নিয়ে কিন্তু কিছুটা হলো আপনি মানে এই জায়গায় ডিবেটটা ছিল। বাট আমি বলতেছিলাম যে তানজিম সাকিব যেহেতু 1 বছর ধরে টিমের সাথে আছে, বাট ও প্রত্যেকটা ম্যাচে যে ম্যাচটাই ও খেলছে আমার কাছে মনে হয় ও প্রত্যেকটা ম্যাচে খুব ভালো বোলিং করছে। বাট সাইফুদ্দিনের আমি ছোটো করি নাই, বাট সাইফুদ্দিন হচ্ছে আপনি ইনজুরি থেকে ব্যাক করছে, একটা সিরিজ খেলছে, তো টাইম আছে, অনেক খেলা আছে। বাট তানজিম সাকিবকে আমি বলবো ইজ মানে কি বলবো আপনাকে, ও মেন্টালি অনেক টাফ এবং চ্যালেঞ্জ খুব পছন্দ করে। মানে আসলে মানে প্রত্যেকটা জিনিসই ও খুব এনজয় করার চেষ্টা করে এবং কালকে যে ওর বোলিং দেখলাম আমার কাছে মানে আমি মনে করি যে ওর নতুনভাবে বাংলাদেশ একজন সুপারস্টার পেতে যাচ্ছে। ডেফিনেটলি নতুনভাবে তাকে দেখা হবে এখন থেকে, কিন্তু সেটা দিয়ে তো একটা নতুন প্রশ্নের জন্ম হলো। শরীফুল তো ফিট হয়ে উঠেছেন, সামনে নেদারল্যান্ডস ম্যাচ 13 তারিখ, এখন 11 কি হবে? দেখেন এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চন। আমার কাছে মনে হয় এটা কিন্তু সিলেক্টরদের মধুর একটা সমস্যা, বাট এটা আপনি মধুর সমস্যা, বাট আমি মনে করি আমাদের টিমের জন্য খুবই ভালো। এখন সবাইকে কিন্তু আর এই জায়গায় যদি দেখেন আমার কাছে মনে হয় যে উই ক্যান প্লে উইথ 4 কুইক্স বিকজ অফ স্পিনাররা খুব একটা ভালো করতে, বাট রিশাদ অসাধারণ খেলতেছেন। তো আমি মনে করি হয়তো এই জায়গায় আমাদের ইভেনও এমন হতে পারে যে 4টা কুইক্স, আবার নেদারল্যান্ড আবার স্পিনে কিছুটা দুর্বল, বাট এটা মধুর সমস্যা। এখন এটা টিম ম্যানেজার বলতে হবে আসলে কি করবে, বাট এই জায়গায় আমি তানজিম সাকিবের তো আমি আসলে ড্রপ করার কোনো প্রশ্নই হতে না। হ্যাঁ, মানে এই সিচুয়েশন থেকে তার ড্রপ করার প্রশ্ন না। আবার ধরেন বাকি যে অপশনসগুলো থাকে, তাসকিন ইনজুরি থেকে ফেরার পরে যে বল করছেন, আপনি যদি কালকে মুস্তাফিজের লাস্ট ওভার দেখেন, প্লাস এবারের উইকেটগুলো কিন্তু স্লো উইকেটে খেলা হচ্ছে, ফলে সেখানে মুস্তাফিজ হচ্ছে একটা দলের সবচেয়ে বড় অস্ত্র। ফলে কি যে হবে 11 পেস বোলিং, এটা আসলে চিন্তা করাটাও মুশকিল, ভেরি ডিফিকাল্ট। দেখেন মুস্তাফিজ আমি এইসব উইকেটে কিন্তু ডেঞ্জারাস বোলার। আপনি হয়তো বা লো স্কোরিং ম্যাচ হচ্ছে দিকে কিন্তু অনেক কিছু বোঝা যাচ্ছে না যে আসলে একটা ব্যাটসম্যান কখন কিভাবে খেলবে বা যখন পাওয়ার হিটারে চলে যাবে তখন বোলিং কোথায় করতে হবে। তো যেহেতু আমি মনে করি ওয়েস্ট ইন্ডিজে আমাদের নেক্সট খেলাগুলো হয়তো বা ওয়েস্ট ইন্ডিজে কিন্তু আমাদের নেপাল এবং নেদারল্যান্ড, তো এই দুইটা আমি মনে করি এই দুইটা টিমের সাথে আমাদের খেলাটা ভেরি ডিফিকাল্ট। এই জন্য বলছি যে ওদের কিন্তু কোনো হারানোর কিছু নাই। আমরা যেমন আপনার শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার সাথে যেভাবে ক্রিকেট খেলেছি, নেদারল্যান্ড এবং আপনার নেপালও কিন্তু ওরা চাবে যে বাংলাদেশকে কোনো একটা সুযোগ না দেওয়ার। আর আপনি এবার যে আইসিসি যে ইভেন্টগুলো দেখছি, আমি কোনো টিমকে ছোটো করে দেওয়ার কোনো অবকাশ নেই। আপনার পার্টিকুলার আমার কাছে মনে হচ্ছে পার্টিকুলার ডেটে যে টিমটা ভালো খেলবে, দেন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, এই টিমে জিততে পারে। এটা আপনার সাউথ আফ্রিকা কিন্তু নেদারল্যান্ডের সাথে প্রায় হেরে গেছিল। তো সবকিছু মিলে এবার মিলার জিতিয়ে দিয়েছিলেন সেই ম্যাচটা। তো সবকিছু মিলে কিন্তু এবার যে আইসিসি যে ইভেন্ট হচ্ছে, আমি কিন্তু ধরেন আপনার আয়ারল্যান্ড বলেন, স্কটল্যান্ড, ইভেন কি নেপাল, এই টিমগুলো কিন্তু ওরা দে আর ইমপ্রুভ ম্যাসিভ। আপনি যদি আগেরগুলো চিন্তা করি, বাট এখন দেখতেছি যে আসলে T20-তে যদি কোনো টিম লাইটলি নেয় আমার কাছে মনে হয় যে দে আর স্ট্রাগলিং। ডেফিনেটলি। আপনি সাউথ আফ্রিকার কথা বলছিলেন, সাউথ আফ্রিকা 3 ম্যাচ জিতেছে প্রথম দল হিসাবে, সুপার 8 কনফার্ম করে ফেলেছে। কিন্তু দুটো জয় যদি আপনি দেখেন, নেদারল্যান্ড যেটা আপনি বললেন হেরে যেতে পারতো, কালকে বাংলাদেশ যেটা হেরে যেতে পারতো, তার মানে এই পর্যন্ত। এবং এটা আবার সাউথ আফ্রিকার একটা মজার বিষয় আছে, আর্লি তাদের লাক ফেভার করছে, তাদের সমস্যা তো নকআউটে যে, তাই না? মানে সবসময় আমরা সেটাই দেখি। যেটাই হোক, আমরা একটু পার্সোনাল প্রসঙ্গে যেতে চাই। সাকিব আল হাসানের সেরাটা পাওয়া যাচ্ছে না একেবারেই। গতদিন যদি দেখেন, আপনি 1 ওভার বল করেছেন, 3 রানে আউট হয়েছেন, এবং 3 রানে যখন আউট হয়েছেন সেই আউটটা একজন এক্সপেরিয়েন্স প্লেয়ার যদি একটু সময় কাটিয়ে যান উইকেটে, তাহলে কিন্তু ম্যাচটা সহজ হয়ে যায়। সাকিবের পারফরমেন্স নিয়ে কি বলবেন? দেখেন সাকিব অলওয়েজ চ্যাম্পিয়ন প্লেয়ার, এটা আসলে আমি যেই বললাম সবাই জানে যে চ্যাম্পিয়ন প্লেয়ার। বাট এইসব সিচুয়েশনে সাকিব টিমের যে রোলটা, এটা কিন্তু একটা ইয়াং প্লেয়ার কিন্তু মানে অনেক কঠিন হবে, যেটা সাকিবের জন্য ইজি হবে। বাট সাকিবের স্পেশালি আমি ব্যাটিংটা আমি বাট সাকিব একবার বোলিং করবে এটা কখনোই আমি চিন্তাই করতে পারি না যে সাকিবের মতো বোলার একবার বোলিং করে এইসব উইকেটে, যে জায়গায় কেশব মহারাজ আপনি বল টার্ন করতেছে, মানে ঋষাদের বল টার্ন করতেছে, এই জায়গায় তো সাকিব তো আরো ডেঞ্জারাস হওয়ার কথা। তো হতে পারে যে একটা এত বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, তার বিষয়ে কিন্তু মূল্যায়ন করাটাও কঠিন, যে আসলে 1-2টা ম্যাচ দিয়ে তাকে আমি বলবো যে সে চলে না, বা যাই হোক এটা বলার সুযোগ নেই। হ্যাঁ, সে নিজেকে যেভাবে প্রমাণ করে নিয়ে আসছে। বাট আমি আশা করি সাকিব হয়তো নিজেও তো বুঝতেছেন যে আসলে ভালো খেলতেছে না, ব্যাটিংটা ভালো হচ্ছে না। এখন যদি বোলিংটাও খুব একটা ভালো না হয়, তাহলে কিন্তু এজ এ সিনিয়র প্লেয়ার হিসেবে তার উপর কিন্তু মানে প্রেশারটা কিন্তু মেসিভ প্রেশার। তো আমি আশা করবো যে নেক্সট যে 2টা ম্যাচ আছে সাকিব ভাইটাল রোল পালন করবে। মানে একজন সিনিয়র প্লেয়ার নিয়ে কথা বললাম, আর একটা জুনিয়র প্লেয়ার জাকের আলী, তিনি কিন্তু সৌম্যবাদ পড়ার সুযোগ পেলেন এবং কালকে একটা দারুণ অপরচুনিটি পেয়েছিলেন দলকে জয় এনে দেওয়ার। দারুণ একটা স্লটেও বল পেয়েছিলেন, যেটা 6 হওয়ার কথা, সেটা ক্যাচ হয়ে গেল, একদম সহজ ক্যাচ হয়ে গেল। দেখেন আমি জাকির আলী খুব আর্লি স্টেজে, জাকির আলী যেহেতু ও জাস্ট ন্যাশনাল টিমে খুব আর্লি স্টেজে, এবং এরকম প্রেশারে ব্যাটিং করা আরও ও হয়তো বিপিএল বা বিভিন্ন জায়গায় এই সিচুয়েশন কিন্তু ও পড়ে নাই। বাট আমি মনে করি লার্নিং ফর মিস্টেক, এসব থেকে শিখতে হবে যে এই জায়গা থেকে ও যদি ও কিন্তু 6-7 আছে, আমরা কিন্তু পাওয়ার মানে হিসাবে কিন্তু ওকে কাউন্ট করা হচ্ছে। তো জাকির আলী অনেক আমি মনে করি একদম নতুন প্লেয়ার, ইয়াং প্লেয়ার, আর একটু সময় দেওয়া উচিত। হয়তো বা কোনো আর যদি এইটা থেকে ও মিস্টেক থেকে ও শিখতে পারে, হয়তো বা নেক্সট যে 2টা ম্যাচে তো ও নিজের সুযোগটা কাজে লাগাতে পারবে।
এবার সেই শেষের 6টা নিয়ে একটু কথা বলি, যেটা হতেও হলো না। মাহমুদুল্লাহ রিয়াদ যদিও দিন শেষে তার আসলে দোষ বলার কিছু নেই, ফুল টস বলে পারফেক্টলি হিট করেছিলেন, এর আগেও তিনি অনেক ম্যাচ জিতিয়েছিলেন। তবে কেন জানি না মাহমুদুল্লাহ শ্রীলঙ্কা থাকলে 6 মারাটা তার সহজ হয়, অন্য দলগুলো হলে একটু কঠিন হয়ে যায়, আমরা অতীতে দেখেছি। কি বলবেন, দুর্ভাগ্য ছাড়া তো আর কিছু না। অবশ্যই দুর্ভাগ্য। দেখেন শ্রীলঙ্কার সাথে কিন্তু সেম ফুল টস, শানাকার ফুল টসও কিন্তু একদম পার করে দিচ্ছে, বাট কালকে কিন্তু আপনার মাহমুদুল্লাহ রিয়াদের পর তাসকিনও কিন্তু একটা মানে দুটো ফুল টস ছিল, হ্যাঁ, এবং কি লেফটি ব্যাটসম্যান লেফট হ্যান্ডি বোলার, মানে ভেরি ইজি ছিল যে আসলে কি, কিন্তু আসলে আমি ব্যাড লাগছে আর কিছুই বলে নাই। বাট আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে এই জায়গায় আমাদের আরেকটু কাজ, আমাদের ব্যাটিংটা নিয়ে আর একটু চিন্তা করা এখন জায়গা কিন্তু আমি মনে করি চলে আসছে। কারণ নেক্সট যে দুইটা ম্যাচ ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ, আপনি যদি আমাদের বলার যতই ভালো বোলিং করে, আপনি যদি স্কোরবোর্ডে রান না দেন তো ভেরি ডিফিকাল্ট। আপনি তানজিম সাকিব স্পেল বলেন বা তাসকিন বা মুস্তাফিজ যেই খেলুক না কেন, কিন্তু আলটিমেটলি কিন্তু আমাদের যে সব উইকেটে খেলাতে অ্যাটলিস্ট কিন্তু 150-160 রান করতে হবে, নাহলে কিন্তু আমি মনে করি ভেরি ডিফিকাল্ট আমাদের জন্য। ডেফিনেটলি। আমরা একটু আম্পায়ারিং এর কথা বলছিলাম, 2 আম্পায়ার, ইলিংওয়ার্থ অনেক মানে কি বলবো সিনিয়র আম্পায়ার, রিচার্ড ইলিংওয়ার্থ ইংল্যান্ডের, এবং তার পাশাপাশি অস্ট্রেলিয়ার স্যাম, তারা দুজন মিলে যে সিদ্ধান্তগুলো দিলেন, সেই সিদ্ধান্তগুলো যদিও বাংলাদেশের বিপক্ষে গেল বলেই আমরা এত কাটাছেড়া হয়তো আমাদের দিক দিয়ে করছি, কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়ায় যারা নিউট্রাল তারাও কিন্তু অনেকে এই প্রশ্নগুলো তুলছেন যে আসলে এইভাবে একটা দল যদি বলি হয়ে যায় তাহলে সেটা তো আনফেয়ার। অবশ্যই দেখেন, আপনি যখন একটা বল, সাপোজ আমি হৃদয়ের কথাই বলি, যখন বলটা হিট করল তখন কিন্তু খালি চোখে দেখা গেছে যে বলটা আউট হওয়ার কোনো চান্স নেই, লেগ দিয়ে বেরোয়। এখন যেটা আম্পায়ার্স কল, এখন আম্পায়ার্স কল হলে তো আম্পায়ার আঙুল তুলে দেয়, আম্পায়ার্স কল হয়ে গেলে তো আসলে একটা টিমের ভেরি ডিফিকাল্ট। শুধু এলবিটা কয়েকটা ওয়াইটও আমি দেখলাম যে ডাউন দ্য লেগ সাইড গেছে, কিন্তু আম্পায়ার দেন না। এগুলো রিয়াদ এবং হৃদয় কথাও বলতেছিল যে আম্পায়ার সাথে হৃদয় কথা বলতে দেখছে, বাট এটা কিন্তু একটা টিমের জন্য, আর যেহেতু T20 হচ্ছে, আমি মনে করি মানে সময় নাই, মোমেন্টামের খেলা, যে একটা মোমেন্টে হারিয়ে ফেলে কিন্তু এই টিমটা কিন্তু আবার ব্যাক করা ভেরি ডিফিকাল্ট। তো আম্পায়ারদের উচিত যে যেহেতু আপনি এখন রিভিউ, এখন তো অনেক টেকনোলজি আছে, আপনি এখন রিভিউ আছে, অনেক কিছু আছে, তো আপনাদের একটু চিন্তা ভাবনা করে যদি ওনারা নিজেও যদি ভাবে যে আসলে একটা টিমের উপরে এরকম একটা ডিসিশন, একটা টিমের এরকম হেডিক করবে, তো ওনাদের আমি মনে করি ওনাদের নিজেদেরও চিন্তা করা উচিত। এবং আইসিসি যেহেতু আছে এবং যেহেতু অনেক সমালোচনা হচ্ছে, আমি মনে করি কোনো একটা সিদ্ধান্ত হবে ডেফিনেটলি। আমরা একটু সাউথ আফ্রিকার লাইন থেকে যদি চিন্তা করি, তারা কিন্তু দারুণ চাপে পড়েছিল তানজিম সাকিবের জন্য। 23 রানে 4 উইকেট হারানোর পরে সেই পার্টনারশিপটা হলো যেটা ক্লাসেন এবং মিলার, এবং বিশেষ করে ম্যান অফ দ্য ম্যাচ ক্লাসেন, তার ইনিংসটা তো ক্লাসেনের একটা ক্লাসিক ইনিংস ছিল। দেখেন ক্লাসেন কিন্তু আমি আইপিএলে কিছু ইনিংস দেখেছি বা ওয়ানডেতেও কিছু ইনিংস দেখেছি, বাট ডেঞ্জারাস প্লেয়ার। এবং কালকে যে এইসব উইকেটের জন্য কিন্তু ও খুবই মানে কখনোই রেডি ছিল না। বাট আমি আরেকটা জিনিস অবাক হয়েছি যে আবার টসে জিতে কিন্তু ওরা ব্যাটিং নিয়েছে। হ্যাঁ, ওদের মাইন্ডসেটে ছিল যে কোনো ভাবে হোক 140-এর আশেপাশে একটা রান করা। তো আমি যখন টসে জিতে ওরা ব্যাটিং, তখন কিন্তু আমি কিছুটা হলে আমি কনফিউজ ছিলাম, বা তখন অতবার চিন্তা করছে যেহেতু 2-3টা খেলা চলে গেছে, এখন একটু আর্লিয়ার অনেক কিছু হতে পারে, তো এই চিন্তা করে ওরা কিন্তু টসে জিতে ব্যাটিং নিয়েছে। এই জায়গায় একটু আমি অবাক হয়েছে। বাট যখন আপনার ডিকক মানে মনে হচ্ছে ভেরি ইজি টু প্লে, তারপরে যখন 2 উইকেট পরে মানে 2 উইকেট পরে যাওয়ার পরে কিন্তু শুরু হয়েছে আসল খেলা। ক্লাসেনের যে ইনিংসটা আমি মনে করি মানে প্রশংসনীয় একটা ইনিংস। আর ক্লাসেন কিন্তু নর্মালি এরকম খেলে না, ও কিন্তু আর একটু স্ট্রাইক রেট রোটেট করে, ডেভিড মিলারও এরকম খেলে না, দুইজনই এমন সিচুয়েশন ওরা কিন্তু। আপনি যেটা আমরা ফার্স্টে যেটা কথা বলতেছিলাম যে আসলে বল ফেলে দিলে কোন দিকে যাবে মানে ভেরি ডিফিকাল্ট, তো ওরা আসলে এই চিন্তা করে নিজেদের জাস্ট খেলে একটা পার্টনারশিপ বিল্ড করছে। তারপরে কিন্তু আমি মনে করি যে এই জায়গায় ওরা আরো 15 থেকে 20 রান কম করছে। ডেফিনেটলি 15 থেকে 20 রান, এবং সেটাও আবার বাংলাদেশি বোলারদেরই কৃতিত্ব। অবশ্যই, কারণ হচ্ছে সেই অপরচুনিটিটা ছিল, তারা কিন্তু রিকভার করার পরে 130-এর উপরে যাওয়ার কথা ছিল, এরকম একটা অবস্থা ছিল। আমরা যদি একটু সাউথ আফ্রিকার বোলিং নিয়ে কথা বলি, তাদের বোলিংটা কেমন দেখলেন কালকে? যদিও রাবাদা খুব ইফেক্টিভ ছিলেন না, মহারাজ একটু লাকি ছিলেন, সব মিলে তাদের বোলিং কেমন? আমি মনে করি হেনরিক নকিয়া ছাড়া বাকি যে বোলার বোলিং, আমি মেসি কোনো বোলিং করে নাই। আমাদের বোলার যে বোলিং করছে এই বোলিং করতে কিন্তু আমি বাকি বোলারদের দেখিনি। বাট দে আর ভেরি লাকি যে আপনার যেটা বললাম যে মাহমুদ কেশব, মহারাজ, ফুলটস বল, রাবাদার মতো বোলিং আমার কাছে চোখে পড়ে না। এছাড়া ওদের আরেকটা পেস একদম নতুন পেস বোলার, তো হ্যাঁ আহামরি আমার কাছে মনে হয় যে আমাদের বলাররা যেভাবে বোলিং করছে সাউথ আফ্রিকা একমাত্র হেনরিক নকিয়া ছাড়া সেরকম আমি মানে বোলিং করতে আমি দেখিনি। নর্মালি ওরা যে নর্মালি যারা বিভিন্ন টিমের সাথে যে বোলিংটা করে, বাট ওরা একটা নতুন একটা পেস বোলার খেলছে, ওরা কিন্তু আরও শুধু একটা পেস বোলার আছে যে মানে খেলার মতো খেলে নেই। বাট এই তুলনায় কিন্তু আমাদের বোলার যথেষ্ট ভালো বোলিং করেছে। মানে ওরা ইভেন একটা রিস্কি কল ওদের আছে, ওদের কিন্তু 5 বোলার অপশনস খুবই কম, নেই বললেই চলে। মার্করাম অধিনায়ক হয়তো একটু হাত ঘোরাতে পারেন। কালকে কিন্তু ওরা বোলিং মিলাতে না পেরে শেষ পর্যন্ত ওদের আপনার মহারাজকে 20তম ওভার দিতে হয়েছে, সেটা একটা রিস্কের মধ্যে তারা চলে গিয়েছিল। অবশ্যই তখন কেশব, মহারাজ ছাড়া কিন্তু তাদের কোনো অপশন ছিল না, অপশন নেই ভাই। বা আপনি যদি শ্রীলঙ্কার অ্যাঞ্জেলা ম্যাথিউস বা আপনি দাসুন সানাকেও 1-2 করে, বাট ওদের কিন্তু আর কোনো অপশন নেই কেশব, মহারাজ। তো এটা আমার মানে ব্যাড লাগছে আসল বলা, অন্য কিছু বলা ভেরি ডিফিকাল্ট। কারণ আর যে জায়গায় আপনার ফুল টসটা পেয়েছে, এটা রিয়াদে যদি আরো আপনি 10টা দেন 20টা দেন সবগুলো 6 হবে। তো এই জায়গায় আসলে ব্যাড লাগছে আর কিছু বলার আমি দেখছি না।
মাহমুদুল্লাহ রিয়াদ, তাকে নিয়ে যদি একটু আলাদাভাবে কথা বলি, রেগুলারলি এই জায়গাটায় চাপ সামলাচ্ছেন, কোনোটায় সফল হচ্ছেন, কোনোটায় হয়তো ব্যর্থ হয়ে যাচ্ছেন, বাট তার অ্যাটিচিউড, ইভেন আপনি যদি কালকে তার প্লেইং স্টাইলটা দেখেন, এই উইকেটে দরকার ছিল 120 বলে 113, মানে বলের চেয়ে রান কম। মাহমুদুল্লাহ কিন্তু সিঙ্গেলসের মধ্যে ছিলেন, আমাদের টপ অর্ডার ছিল না। আমি আপনি যখন একটা টিমের যখন আমাদের যেমন ক্লাসেন এবং মিলার কিন্তু দেখেন কোথায় নিয়ে গেছে, বাট আমাদের আপনি যদি একটা টিমের যে প্রথম 4টা উইকেট আর্লি পড়ে যায়, আমাদের কিন্তু এইরকম প্লেয়ার নাই যে ওরা নিয়ে যাবে 130 বা আপনার 120 এরকম। তো এরকম ক্যারি করার মতো প্লেয়ার আমাদের খুবই, যারা হৃদয় করতেছিল, হৃদয় কিন্তু মানে ও যখনই না প্রথম বলতে কিন্তু ও পজিটিভ, এবং আমি এই জন্য বলবো যে হৃদয়কে আর বাকি যে ব্যাটসম্যান আমি দেখি তারা মানে দে আর কনফিউজ। আমি রানগুলো আপনাকে একটু বলি, লিটন 9 রান, তানজিদ তামিম 9 রান, শান্ত 14 রান। তার মানে এই যে রানগুলো, এটা কিন্তু উইকেটে এসেই তারা চলে যাননি, অনেকক্ষণ খেলছে, বেশ কিছুক্ষণ সবাই মিলে খেলেছে, কিন্তু সেই জায়গা থেকে যে আরেকটু এগোলেই যে 113টা সহজ হয়ে যায় 114 করার, সেই জায়গাটাই ঘাটতিটা থেকে। এটাই বললাম, দে আর ভেরি কনফিউজ যে আসলে আমি কি উইকেটে থাকবো না সিঙ্গেলসে খেলবো নাকি আমি স্ট্রাইক রোটেট করে খেলবো। আমি এই জন্য ওদের সাথে হৃদয়ের কম্পেয়ারটা কেন দিলাম, কারণ এইসব উইকেটে কিন্তু আপনি থাকাটাও ভেরি ডিফিকাল্ট। তো হৃদয় প্রথম 80 থেকে যদি এই জায়গায় আপনি স্ট্রাইক রোটেট করে খেলতে একটা বাউন্ডারি হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের কিন্তু টার্গেট খুব একটা বেশি না। তো এই জায়গা থেকে যদি আমি যে যতটুকু আপনি ওয়ার্ল্ড কাপগুলো দেখতেছি, আমার কাছে মনে হয় নতুন বলে কিছুটা হলে ব্যাটিং করাটা ইজি পুরান বলের তুলনায়। এই জায়গায় যদি আমাদের ব্যাটসম্যানরা কিছুটা একটা ক্যালকুলেশন একটু ক্রিকেট খেলতে পারে, আমি মনে করি নেক্সট 2টা ম্যাচ কিন্তু ইভেন শ্রীলঙ্কা, ইভেন সাউথ আফ্রিকা আরো বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে নেক্সট ম্যাচটা। তো এটা কিন্তু নেক্সট ম্যাচের উপর ডিপেন্ড করবে যে আসলে আমরা কোথায় যাচ্ছি বা কোন দল যাচ্ছে সাউথ আফ্রিকার সাথে। হ্যাঁ, তো এই জায়গায় কিন্তু আমাদের নেক্সট ম্যাচ যেহেতু ইম্পর্টেন্ট, আমি মনে করি ফার্স্ট টপ অর্ডারদের আমাদের মানে ভালো ব্যাটিং করা ছাড়া বিকল্প কিছু নাই। আর যারা হৃদয়কে দেখেই মনে হয় কিন্তু ফেয়ারলেস ক্রিকেট খেলতেছে, ডোমিনেট ক্রিকেট খেলতেছে, আমি মনে এর চেয়ে তো আমার বাজে হওয়ার কোনো কিছু নাই, এর চেয়ে আর কত বাজে হবে। তো ওরা যদি এই জায়গা থেকে স্ট্রাইক রোটেট করে একদম পজিটিভ নিজেকে নিতে পারে, ফেয়ারলেস ক্রিকেট খেলতে পারে, আমি মনে করি নেদারল্যান্ডের সাথে আমরা একটা ভালো একটা ক্রিকেট খেলতে পারি। ডেফিনেটলি। আমরা আরেকটা অংশ নিয়ে আলাপ করব। ক্রীড়া সাংবাদিক হিসাবে ম্যাচ কভার করাটা আমার কাজ, দীর্ঘদিন ধরে করছি। আপনি সাবেক ক্রিকেটার হিসাবে কথা বলছেন, কিন্তু সাধারণ মানুষের কথা যদি বলা হয়, তারা কিন্তু পুরো বিশ্ব কিন্তু গতকালে বাংলাদেশের ম্যাচের দিকে নজর ছিল, ফুল হাউস গ্যালারি ছিল নিউ ইয়র্কে, দেশে কিন্তু সব জায়গায় মানুষ ইনভলভ ছিল। তাদের হতাশাটা তো বোধহয় মানে এই জায়গায় অনেক বেশি হতাশ হওয়ার কথা। দেখেন, বাংলাদেশ এবং ইন্ডিয়া মানে আমাদের যে নেশন, আমাদের কিন্তু বলতে পারেন যে ক্রিকেট পাগল একটা নেশন। বাট আমরা খারাপ খেলি ভালো খেলি কিন্তু সবসময় কিন্তু দর্শকরা হয়তো গালি দেয়, পরে আবার দেখবেন যে ফেসবুক মানে যা কিছু আছে মাথায় তোলে আবার। হ্যাঁ, তো এই জায়গায় কিন্তু আসলে মানে আবেগের জায়গাটা যেহেতু বেশি, আর খেলা তো আপনি আসলে এই জায়গায় আবেগের কোনো স্থান আমি মনে করি যে প্লেয়ার হিসেবে, এক্স প্লেয়ার হিসেবে মনে করি যে আবেগের কোনো স্থান নেই। হ্যাঁ, আমরা ভালো ক্রিকেট খেলতে পারি নাই, বাট কিছু ইমপ্রুভের জায়গা আছে, এগুলো যদি আমরা ইমপ্রুভ করতে পারি হয়তো আমরা নেক্সট ম্যাচটা ইজি খেলতে পারি। তো এইগুলা চিন্তা করে যেহেতু দর্শকরা তো সবসময় ওরা চায় যে, দর্শকরা কিন্তু সবসময় চাবে যে বাংলাদেশ অবশ্যই ভালো খেলবে, এবং বাংলাদেশে আমি এই দিকে বাংলাদেশের যে মানে সাপোর্টার থেকে সাউথ আফ্রিকা তো ওরাই তো বলতে হচ্ছে আসলে যে মানে মেসিভ ক্রাউড, কখনোই মানে বোঝা যায় না যে আসলে যে একটা দেশের বাইরে গিয়ে বাংলাদেশে এরকম সাপোর্ট পাবে। তো আসলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষই কিন্তু ক্রিকেট পাগল। তো আমাদেরও উচিত, আমাদেরও একটু দায়বদ্ধতা আছে যে যেহেতু এইরকম, তো আমরা চেষ্টা করি যাতে আমাদের যত ভালো ক্রিকেট খেলা যায়। ডেফিনেটলি। এবং ডেফিনেটলি বাংলাদেশের জন্য সেই প্রত্যাশা নেক্সট ম্যাচ, যেহেতু 13 তারিখ হচ্ছে নেদারল্যান্ডসের সঙ্গে, ম্যাচটাই এখন সবচেয়ে ক্রুশিয়াল, আমরা সেদিকে তাকিয়ে থাকবো। অনেক কথা বললাম বাংলাদেশ নিয়ে, এবার একটু আজকের ম্যাচ নিয়ে কথা বলি। আমরা অনুষ্ঠানেরও প্রায় শেষ দিকে। পাকিস্তান কানাডা, এখন পাকিস্তান যে ব্র্যান্ড অফ ক্রিকেট খেলছে সেটাও ফ্রাস্ট্রেটিং ব্র্যান্ড অফ ক্রিকেট, এবং কানাডা বরঞ্চ আরও ইমপ্রেসিভ ক্রিকেট খেলছে। আপনি যদি বিশ্বকাপের শুরুর ম্যাচটাই খেয়াল করেন, সেখানে 194 করে ফেলেছিল তারা। ফলে এখন মনে হচ্ছে কানাডাও পাকিস্তানকে হারিয়ে দিতে পারে। বিষয়টা কি সেরকম? দেখেন, এই নেভার নো, এই জায়গায় আপনার যা হচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে, পাকিস্তান কিন্তু এখন যে অবস্থায় আছে, আমি যেমন আপনার ফার্স্ট ম্যাচটা পাকিস্তান যারা যুক্তরাষ্ট্র মানে ওদের ফিল্ডিং প্লেসমেন্ট অনুযায়ী বোলিং করে কিছুটা হলে আমি অবাক হয়েছি যে আসলে কোন জায়গায় কোন বলের সময় কোন জায়গায় ফিল্ডিং দেওয়া লাগবে। ওরা কিন্তু টোটালি ক্রিকেটটাকে মানে কনফিউজ মাঠে দেখলে একটা বডি লিঙ্ক দেখলে কিন্তু বোঝা যায় যে আসলে মানে পুরো টিমটা কি অবস্থায় আছে। তারপর আবার ইন্ডিয়ার সাথে কিন্তু আমি মনে করি যে পাকিস্তান একদম জিতার মতো অবস্থা, 3 উইকেটে প্রায় 75 to 80 হয়ে গেছে। তারপর ইমেজও কিন্তু হেরে গেছে। তো কিছুটা বাংলাদেশের মতো কোনো প্ল্যানটা দাঁড় করাতে পারেনি যে এই রানটা কিভাবে করব। রাইট, যেমন দেখতে পাকিস্তান কিন্তু অল অ্যাবাউট ব্যাটিং এর নির্ভরশীল, কিন্তু বাবর আজমের, মোহাম্মদ রেজওয়ান, এই দুইটা উইকেট যদি আর্লি পড়ে, তারপর কিন্তু হয়তো আছে প্লেয়ার বাট দে আর নট এক্সপিরিয়েন্স বা ইফেক্টিভ না, এবং অনেক আমি জাস্ট আপনার এটা না শুধু বেশ করে আপনি নিউজিল্যান্ডের সাথে হোম সিরিজ খেলে সব ইংল্যান্ডে ওরা খেলতেছিল, তো সব কিছু পাকিস্তান টিমটাকে আমাকে গুছানো মনে হচ্ছে না। তো এই জায়গায় কিন্তু আমি যেটা বললাম যে আপনি কি নেপাল বলেন, নেদারল্যান্ড বলেন, আর
কানাডাই বলেন বা যুক্তরাষ্ট্রেই বলেন, এবার কিন্তু ছোট করে, সব team-ই threat এবার আসলে। কিন্তু ছোট করে দেখার কোনো অবকাশ নাই। এমনও হতে পারে যদি সুযোগ পায়, আমি মনে করি কানাডাও জিততে পারে, অসুবিধা নেই। ডেফিনেটলি একটা খালি পাকিস্তানের প্লাস পয়েন্ট আছে, যেটা হচ্ছে সব দলের পেস বোলাররাই ভালো করছে, এটা আমরা দেখতে পাচ্ছি উইকেটের সুবিধাটা নিয়ে। কিন্তু পাকিস্তানের পেস বোলারদের তো উইকেটের সুবিধা লাগে না, তারা তো এমনিতেই বেস্ট। তার মধ্যে শাহিন শাহ আফ্রিদির কথা যদি বলা হয়, মোহাম্মদ আমির ফিরেছেন, সবাই ভালো বল করছেন। ওই একটা জায়গায় বোধহয় আশা আছে, যদি কানাডাকে খুব দ্রুত অল আউট করতে পারে তারা, তাহলে হয়তো পাকিস্তানের একটা চান্স আছে। অবশ্যই দেখেন, আমি যেটা বললাম যে পাকিস্তান কিন্তু বোলিং একটা অলওয়েজ কিন্তু সামথিং কিছু না কিছু ওদের বোলিংয়ে আছে, বাট এই জায়গায় ওদের যে ব্যাটিং টাইম মনে করি, এই জায়গায় ওরা কিন্তু দেখেন 4টা সিমার, একটা লেফট হ্যান্ড স্পিনার, আর বাকি যারা শাদাব খান। তো এই জায়গায় আমি মনে করি হয়তো আজম খান ইনক্লুড করতে পারে, যেহেতু ওদের অনেক বোলিং অপশন, ইশতেখারও বোলিং করতে পারে। তো এইভাবে চিন্তা করে যদি ওরা করতে পারে, আমি মনে করি যে হয়তো পাকিস্তান আর যদিও এই ম্যাচটা পাকিস্তানের জন্য মানে অনেক ইম্পর্টেন্ট, আর যদি এই ম্যাচটা ওরা হেরে যায়, আমি জানি না আসলে কি হবে, বাট দেশে ফেরাই কঠিন হয়ে যাবে, পাকিস্তানের তো এই কালচারটা আবার খুব ভয়ঙ্কর। হ্যাঁ, তো আশা করি হয়তো আজকে এমন কিছু হবে না, পাকিস্তানের মতো ক্রিকেট খেলতে পারে, অবশ্যই পাকিস্তান জিতবে। ডেফিনেটলি। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে, বিশ্বকাপে ম্যাচ চলছে, আজকে মাত্র একটা ম্যাচ, গতকালও একটা ম্যাচ ছিল, কিন্তু অন্য দিনে সকালে ম্যাচ, রাতে ম্যাচ, এমনিতে বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন কেমন, বা কেমন হচ্ছে ওয়ার্ল্ড কাপ? দেখেন, আমি সবসময় তো বাংলাদেশের খেলার জন্য আমি খুব যেহেতু আমি কোচিংয়ে জড়িত, বিভিন্ন জায়গায় কোচিংয়ে যেতে হয়, তো বাংলাদেশের খেলার সময় কিন্তু আসলে অন্যান্য খেলাগুলো এত ফলো না করলে অত পরে হাইলাইটস দেখা হয়, বাট বাংলাদেশের খেলাটা যত থাকে তো নিজের থেকে একটা ফিল হয়ে যায় বাংলাদেশের খেলা যেতেই হবে। তো সব কিছু মিলে ওয়ার্ল্ড কাপটা খুব এনজয় করতেছি, এবং সবচেয়ে এনজয় করতেছি যে বোলাররা খুব ভালো বোলিং করতেছে, যদিও হেল্প আছে, তো সব কিছু আরেকটা বিষয় বোধহয় এনজয় করছেন, সেটা হচ্ছে টি-20-তে যে কথাটা অনেকদিন বলা হতো, এখানে ছোট বড় দল বলে কিছু নেই, সেটা বোধহয় এবারের বিশ্বকাপ তার পারফেক্ট বিজ্ঞাপন। আমি তো তাই বলতেছি, এমনও হতে আপনি যদি কোয়ালিফাই খেলতে হয়, আমি যেটা আপনার সাথে আলাপ করতেছিলাম, যে কোনো যে ধরেন এবং শ্রীলঙ্কা, ওরা কিন্তু কোয়ালিফাই করে তারপর আসছে, বাট কোয়ালিফাই কিন্তু ওরা যে কোয়ালিফাই যে খেলাগুলো দেখলাম, খুবই রিস্কি খুবই রিস্কি, যে কোনো টিম এই জায়গায় যদি কোনো টিম সাপোজ পাকিস্তান যদি এমন হতে পারে, খুবই রিস্কি। তো এই আমার মনে হয় এখন এই টিমগুলো চিন্তা করা স্টার্ট করছে যে আসলে কোনো টিমকে ছোট টিম নেই। নাজমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল কাভার ড্রাইভের আজকের আয়োজন। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে নতুন আরেকজন অতিথিকে নিয়ে। সঙ্গে থাকবেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।